দেশের স্বাধীন সংলাপ সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। রাজনীতি নিয়ে নিশ্চয়ই কথা বলবো, রাজনীতি এখন আলোচনার বিষয়। এর মধ্যে নিশ্চয়ই লেটেস্ট খবর পেয়েছেন যে এই বিকেলের দিকে ধানমন্ডিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ঢাকা 10 আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং তিনি বলেছেন তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন। কোন আসন থেকে করবেন তিনি বলেননি, ঢাকা থেকে নির্বাচন করবেন এমনটি বলেছেন। এটি একটি আলোচনা হচ্ছে যে তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন। তিনি বলছেন যে হয়তো আর কিছুদিন পরে তিনি পদত্যাগ করবেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, সেটা পরে তিনি জানাবেন। এটি একটি ব্যাপার আছে। রাজনীতিতে এখন গণভোট নিয়ে, জুলাই সনদ নিয়ে এক ধরনের উত্তেজনা আছে। দুই দল একদম দুই দিকে অবস্থান করছে। 11 তারিখে জামাত ইসলাম সহ 8 দল তারা সমাবেশ ডেকেছে মানিকগঞ্জ অ্যাভিনিউতে। সব কিছু মিলে একটা রাজনীতি উত্তেজনা আছে। এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। বিএনপি নমিনেশন উত্তেজনা আছে, সেটা নিয়ে কথা বলার চেষ্টা করবো। দুজন আলোচক আছে, একটু পরিচিত হয়। মোস্তফা ফিরোজ সিনিয়র সাংবাদিক আছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা সাবেক সংসদ সদস্য এবং আন্তর্জাতিক বিশেষ সম্পাদক বিএনপি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা যাই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দিয়ে শুরু করি। বিএনপির নমিনেশন দেওয়ার পরে বাংলাদেশে যেমন নির্বাচনে একটা জোয়ার এসছে, সেই সঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু এই নমিনেশন নিয়ে এক ধরনের প্রতিবাদ চলছে। আজকে মাদারীপুর 3 আসনে দেখলাম ঝামেলা হচ্ছে, মারামারি হচ্ছে, কয়েকজন আহত হয়েছেন। এই যখন অবস্থা, তখন আজকে ঢাকা 10 আসনে উপদেষ্টা আসিফ মাহমুদ আজকে সেখানে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং তিনি বলেছেন যে তিনি ঢাকাতেই নির্বাচন করছেন। তবে কোন দল থেকে করবেন এখনও তিনি বলেনি। তিনি বলছেন স্বতন্ত্র থেকে তিনি করতে পারেন। তো মজার ব্যাপার হচ্ছে বিএনপি ঢাকা 10 আসনে কোনো প্রার্থী দেয়নি এবং আলোচনায় ছিল যে আসিফ মাহমুদের সাথে হয়তো একটা বিএনপি সমঝোতা হতে পারে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? নির্বাচনকে সামনে রেখে আমাদের সঙ্গে 17 বছর যেই রাজনৈতিক দলগুলো মাঠে ছিল, আমাদের আন্দোলন সংগ্রামে শরিক হয়েছে, তাদের সঙ্গে যেমন জোটের আলোচনা হচ্ছে, আসন সমঝোতার আলোচনা হচ্ছে, একই সঙ্গে নতুন পলিটিক্যাল পার্টি যারা আসতে চাইছে তাদের সঙ্গেও আসন সমঝোতা হলে খুব অবাক হবার কিছু নাই। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্টেটমেন্ট আজকে আমি বিবিসি বাংলায় দেখলাম। উনি পরিষ্কারই বলেছেন যে আমি কোনো দল নিয়ে এই মুহূর্তে ভাবছি না, আমি স্বতন্ত্র নির্বাচন করব। কিন্তু বিষয়টি হচ্ছে যে এখনো কিন্তু উনি উপদেষ্টা পদে আছেন এবং আর 3 মাস পরেই নির্বাচন। হ্যাঁ, তো এখনো উনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন। সো এই জায়গা থেকে নির্বাচনে অংশ নেয়া এবং শেষ মুহূর্ত পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকা এবং যতদিন সম্ভব একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকা, সেটা তার আসন। তিনি ঢাকা 10 থেকে করবেন না কোথা থেকে করবেন জানি না, যেখান থেকে উনি নির্বাচন করুক না কেন, সেটা কি অন্য প্রার্থীদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে? যেই পুলিশ কর্মকর্তারা, যেই ওসি ডিসি তাকে স্যার বলে এখন সকাল বিকাল তটস্থ থাকছেন, তারাই তো তার নির্বাচনে দায়িত্ব পালন করবেন। তারা কি নিরপেক্ষভাবে 2 মাস আগে যাকে স্যার ডাকা হতো তার দায়িত্ব পালনের ব্যাপারে তারা কতটুকু নিরপেক্ষতা বজায় রেখে পালন করতে পারবেন, সেটা একটা প্রশ্ন। 3 হচ্ছে, একটা অনুষ্ঠানে আমি দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি বলছেন যে নির্বাচন করতে 10-20 কোটি টাকা খরচ হয়। আমি ঠিক জানি না উনি এই তথ্য কোথা থেকে পেয়েছেন, কারণ আমার নিজের আসনে তো আমি নির্বাচন করিনি, কিন্তু আপনারা ফেসবুক বা গণমাধ্যম খুললেই দেখবেন গত 1.5 বছর ধরে আমি লাগাতার প্রোগ্রাম করছি আমার এলাকায়। এইসব প্রোগ্রামের খরচ আমার নেতাকর্মীরা দিয়েছেন, এটা বলতে আমার কোনো দ্বিধা নাই, আমার নেতাকর্মীরা দিয়েছেন। সো একজন কনস্টিটিউয়েন্সিতে যিনি লড়বেন, স্বতন্ত্র লড়ুক কিংবা কোনো দলে, সেই এলাকার ভোটারদের মধ্যে, নেতাকর্মীদের মধ্যে তার যদি সেরকম জনপ্রিয়তা থাকে, হ্যাঁ নির্বাচনে অফকোর্স খরচ হয়। 25 লক্ষ টাকার যেই ব্যারিয়ারটা দেওয়া আছে তার চেয়ে বেশি খরচ হয়, কারণ পোস্টার কেন্দ্র খরচ কিছু দিতে হয়। কিন্তু যেই অ্যামাউন্ট উনি বলছেন 10-20, এবং উনি এমনভাবে বলছেন যারা 10 কোটি আর 20 কোটি খুব কাছাকাছি, 10 আর 11 কোটি টাকা। আমি জানি না গত 1.5 বছর বাংলাদেশ উপদেষ্টা পদে থাকবার কারণে হয়তো ওনার কাছে 10 কোটি আর 20 কোটির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু একটা আরেকটা দ্বিগুণ। সো উনি আসলে 10 মিন করেছেন না 20 মিন করেছেন জানি না। আর উনি নির্বাচনে দাঁড়াবেন, ওনাকে স্বাগতম। যে কোনো নতুন প্রার্থীকেই আমরা স্বাগত জানাই, আমি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই জানাই। উনি তরুণ সমাজের প্রতিনিধিত্ব করেন, উনি বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করেন, কিন্তু তার আগে ওনার সহকারীর বিরুদ্ধে যে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসছে,
এবং বিভিন্ন লিড গণমাধ্যমে আমরা ওনারও নানান অপকর্মের যেসব কাহিনী ওনার এলাকাতে শুনেছি, এবং একই সঙ্গে ওনার পদ ব্যবহার করে ওনার নিজের এলাকায় যে অভূতপূর্ব বরাদ্দের কথাও গণমাধ্যমে এসছে, এই বিষয়গুলো আমার মনে হয় ওনার ভোটাররা পরিষ্কার হতে চাইবেন। উনি এখন যেই দল থেকেই নির্বাচন করুক কিংবা স্বতন্ত্র করুক, ওনার এই বিষয়গুলো একটু ক্লিয়ার করলে আমার মনে হয় ভালো হয়। মুস্তাফা এই বিষয়টা জানতে চাই, এই যে বিএনপি আসন ফাঁকা রাখছে ঢাকা 10, তিনি সেই আসনে ভোটার হওয়ার জন্য আজকে আবেদন করেছেন, মানে হিসাবগুলো মিলে যাচ্ছে মনে হয়। মিলে যাচ্ছে। এই মেলানোটা খুব ভালো মানে ধারণা প্রতিষ্ঠিত করছে না, কারণ এইসব চালাকি বোঝে। স্বতন্ত্র বলে আরও কিছুদিন থাকার চেষ্টা করা, যদি বলে যে আমি বিএনপির থেকে নমিনেশন পাবো এবং তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে, এই কথাটা বললে স্বাভাবিকভাবেই জামাত সহ সবাই বলবে যে তাহলে উপদেষ্টা পরিষদে কেন, এখনই পদত্যাগ নয় কেন। ওইটাকে অ্যাভয়েড করার জন্য স্বতন্ত্র, কিন্তু স্বতন্ত্র হিসেবেও যখন নাকি বলছে, তখন কিন্তু সে তো একটা প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। স্বতন্ত্রেরও তো একটা মানে নির্বাচন, তার রাজনীতি একটা থাকে, তখন তার উপদেষ্টা পরিষদে থাকা উচিত নয়। কিন্তু তিনি দেখলাম বলছেন যে এটা সরকারের বিষয়, এটা সরকারের বিষয় হইতে পারে না, এটা নিজের বিষয় হইতে পারে। কারণ যেহেতু মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আসিফ সজীব ভুইয়া, তারপরে নাহিদ ইসলামরা, ফলে নিয়োগদাতাকে তো আর মানে ইয়ে করা যায় না, চাকরিচ্যুত করা যায় না। তো এখন নিয়োগদাতাকে নিজের থেকেই সরে যেতে হয়, এটা হলো কার্টেসি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো মানে অস্বস্তি নিয়েও সেটা বুঝতে পারছেন যে একটা এর মধ্যে পড়ে গেছে, বলছে না, কিন্তু নিজের থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আর একটা হলো কি যে এই যে একটা ধোঁয়াশাপূর্ণ কথাবার্তা যে আমি ধানমন্ডিতেই বাসা নেব, আমি এখানেই এ করব, তাহলে মুরাদনগর নিয়ে যা যা হলো, মুরাদনগরের তো ওখানে মানে কায়কোবাদ, মোফাজ্জল হোসেন চৌধুরী কায়কোবাদ, তারা পুরো বিএনপি জানে যে তার প্রতিপক্ষ হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাঁড়াচ্ছে, এবং সেখানে অলরেডি সংঘাতপূর্ণ অবস্থা কয়েক দফা হয়েছে, তার বাবাও নামছে। তো এই অবস্থার থেকে পিক করে বিএনপি তাকে ঢাকা 10-এ দিচ্ছে, বিষয়টা হয়তো এরকম। তাহলে বিএনপির মধ্যেও কিন্তু এটার একটা প্রতিক্রিয়া হবে। সেই ধানমন্ডি এলাকায়, ওই এলাকায় যদি শেষ পর্যন্ত তাই হয়, তাহলে ওই অঞ্চলের বিএনপির নেতাকর্মীরা কেন নামবে? আর ধানমন্ডির মতন এইরকম একটা কেন্দ্র, ঢাকার একদম কেন্দ্রের এইরকম একটা আসন, বিএনপির রাজনৈতিক কারোর ব্যক্তি, এটা তো শুধু মানে আইন প্রণেতা হিসাবে মানে এলাকার কোনো দায়িত্ব নেই তা তো না, আসলে ওই এমপিরাই রিপ্রেজেন্ট করে সেই এলাকাকে। এরকম একটা এলাকা তার মানে দলের বাইরে আরেকজন ব্যক্তিকে দেবে, যার সাথে ইতিমধ্যেই মানে ঠোকাঠুকি আছে। মানে এখন মুরাদনগরে ঠোকাঠুকি মানে এই তো না যে এই অঞ্চলে তার প্রভাব নেই, বিএনপি নেতাকর্মীদের মধ্যে এর একটা প্রভাব আছে। আর ঢাকাতেই কিন্তু ঠোকাঠুকি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মানে আদালতের রায়, নির্বাচন কমিশনের রায়ের পরেও তাকে বসতে দেওয়া হয়নি ইশরাক হোসেনকে। সে 2 দিন বসুক আর 4 দিন বসুক, এটা আদালতের ব্যাপার, নির্বাচন কমিশনের ব্যাপার, তাদের তো কোনো আপত্তি ছিল না। আপত্তিকার আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তো এখানে ঢাকার নেতাকর্মীরাই তো বিক্ষুব্ধ হয়ে আছে। তো তাকে যদি বিএনপির নমিনেশনটা দেয়, এত সোজা না যে আমি দিলাম, এটা মুড়ি মানে ছেলের হাতের মোয়ার মতন যে আমি যা খুশি তাই আমি খাওয়াই দিতে পারবো, অত সোজা না। নির্বাচনটা যতটা বিএনপি আমার ধারণা যে মনে করতেছে সহজ, ততটা না। কারণ সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট কি, এটা তারা বুঝতে পারতেছে না। আমি সরি টু সে, আমি হয়তো রাজনীতি সরাসরি করি না, কিন্তু গণমাধ্যম কর্মী হিসাবে আমার যতটা অ্যাক্সেস আছে সবার সব লেভেলে, বিএনপির নেতাদের অন্তত নেই। কারণ নেতাদের কাছে যারা ভেড়ে সব ধানের শীষ দেখে, বিএনপি দেখে, অন্য কিছু দেখে না। শেখ হাসিনা যেমন 15 বছরে শুধু নৌকার আওয়ামী লীগ ছাড়া আর কিছু দেখতো না, কিন্তু আমরা সবগুলি দেখি। সবগুলো দেখে আমার মনে হচ্ছে যে এইগুলি কিছু বিএনপি কিছু আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তার রাজনৈতিক মানুষগুলোকে মানে এক পাশে ঠেলে দিয়ে মানে একটা ঐক্যের সরকার, জাতীয় সরকার, এই ধরনের কথাবার্তা বলে যেটা করতেছে, এটা ইউনূস সরকারের চেয়েও যদি মানে এইভাবে জিতেও যায়, আমার মনে হয় ইউনূস সরকারের চেয়েও একটা দুর্বল সরকার হবে। কারণ যারা নির্বাচিত হবেন, যেই এমপিরা
বিএনপির আশীর্বাদে বা মন্ত্রী হবেন, যেদিন তারা মন্ত্রিসভায় যাবে, যেদিন তারা এমপি হবেন, পরের দিন থেকেই বিএনপির বিরোধিতা করা শুরু করবে। আমি একটু হঠাৎ করে দেখলাম যে কয়েকদিন আগে মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনি বিএনপিতে জয়েন করেছেন এবং শোনা যাচ্ছে তিনি হয়তো ঢাকায় কোনো একটা আসনে নির্বাচন করতে পারেন এমন একটা শোনা যাচ্ছে। যদি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার ব্যাপারেও একটা আলোচনা আছে যে তিনি বিএনপি নমিনেশন পেতে পারেন। যদি তাই হয় মানে বিএনপিকে একটি কৌশল যে যারা জুলাই আন্দোলনের সামনের সারির দিকে ছিল বা যাদের পোস্টার বয় যারা, তাদেরকে একটু সামনে নিয়ে এসে একটা সুযোগ নেয়, এমন কি কোনো কৌশল নির্বাচনে? এটা একটা কৌশল হতে পারে, কারণ নির্বাচনকে সামনে রেখে তো বিভিন্ন রকম কৌশল হয় এবং বিএনপি বারবারই বলেছে যে তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তারা এককভাবে রাষ্ট্র পরিচালনা করবে না, তারা তাদের সহযোদ্ধাদেরকে সঙ্গে নেবে এবং একসঙ্গে তারা একটা জাতীয় সরকারের আদলে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে। তবে একই সঙ্গে বিএনপিকে এটাও তো মাথায় রাখতে হবে যে যদি নির্বাচনটি সুষ্ঠু হয়, নির্বাচনটি অবাধ হয়, তাহলে তো তাকে অ্যাটলিস্ট উইনেবল ক্যান্ডিডেট দিতে হবে। হ্যাঁ, হতে পারে আওয়ামী লীগ মাঠে নাই, কিন্তু জামাতের শক্তি মাঠে আছে, ইসলামী দলগুলোর শক্তি কিন্তু মাঠে আছে। সো তাদের জন্য যদি তারা মনে করে নির্বাচনটি সহজ হবে, আমার কিন্তু মনে হয় না নির্বাচনটি খুব একটা সহজ হবে, কারণ একটা রব কিন্তু মাঠে আছে যে আমরা এই দল দেখেছি, সেই দল দেখেছি, এখন আমরা তৃতীয় কোনো দলকে দেখতে চাই। সো এটা এই আওয়াজটা যদি শক্তিশালী হওয়া শুরু করে, তখন বিএনপি যদি তার মাঠের জনপ্রিয় প্রার্থী নমিনেশন না দেয়, তখন কিন্তু আসনগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অসম্ভব, কিন্তু মানে মূল নির্বাচনে গিয়ে বিষয়টি কেমন দাঁড়াবে এটা কেবলমাত্র সময় বলবে। আমরা তো 4টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেছি, ছাত্র সংসদ নির্বাচন, সেটি কিন্তু আমাদের কাছে শুরুতে অসম্ভব বলে মনে হয়েছিল এবং বিশেষ করে যারা বাংলাদেশের রাজধানীতে বাস করা সিভিল সোসাইটি, আপার মিডল ক্লাস অ্যান্ড আপার ক্লাস, তারা কিন্তু আসলে বিষয়টি কল্পনাও করতে পারে নাই যে এরকম একটা বিষয় ঘটে যেতে পারে, কিন্তু বিষয়টি ঘটেছে এবং ভোটের ব্যবধান দুস্তর ব্যবধান, মানে প্রথমের সঙ্গে দ্বিতীয়ের দুস্তর ব্যবধান। সো সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমার মনে হয় কোনো রকম ঝুঁকি নেওয়াটা দলের জন্য আত্মঘাতী হবে। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যেতে চাই মোস্তফা ফিরোজ, আপনি সোমবার আগামীকাল কিন্তু সরকার যে একটা আলটিমেটাম দিয়েছিল রাজনৈতিক দলগুলোকে, যে সময় দিয়েছিল যে নিজেদের মধ্যে আলোচনা করে জুলাই সনদ এবং গণভোট নিয়ে সিদ্ধান্ত নেবার, সেটি আগামীকাল শেষ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো আলোচনাও দেখি নাই বা কোনো, এবং বিএনপি তো অস্বীকারই করেছে যারা কোনো রাজনৈতিক দলের আলোচনা বসবে না। সবকিছু মিলিয়ে আসলে কালকের পরে আপনার বিশ্লেষণটা কি, পরিস্থিতি কোন দিকে যেতে পারে? সরকার এটা তো একটা চালাকি করলো। এটা তো মানে ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর আর তো কোনো বিষয় থাকার কথা না, এরপরে আর কোনো নতুন ইস্যু নিয়ে আলোচনা করার কথা থাকে না। তারপরও ইস্যুটা আসলো কেন? যেহেতু জামাত ইস্যুটাকে ধরলো যে গণভোট নিশ্চিত করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, পিআর নানান ইস্যু নিয়ে এটাকে এখনই মানে এটার আইনগত রূপ দিতে হবে। তো তখন এই সংকটটা সমাধানের জন্য জামাত মানে অগ্রণী ভূমিকা পালন করলো এবং এটা মনে হচ্ছে যেন সত্যি সত্যি যে এরকমটাই সরকার তার নিজের কাঁধে নেবে না, রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দিল, রাজনৈতিক দলগুলো ফেল করলো। এটা নির্ধারিত যে এটা ফেল হবে, মানে মধ্যস্থতাকারীরাই যেখানে সমাধান করতে পারে না আর সেখানে রাজনৈতিক দলগুলো নিজেরা বসবে, সেটা তো যারা মান্নান ভূঁইয়া আর আব্দুল জলিলের সংলাপ দেখছে, এরপরে তো আর মানে এটার বলার অপেক্ষা রাখে না। তো এটা আসলে সরকার তার নিজের দোষটা খারিজ করার জন্য বা লাঘব করার জন্য বা মানে একটু নিচে চেপে রাখার জন্য এই কাজটা করলো। আলটিমেটলি সরকারই একটা সিদ্ধান্ত দেবে, কিন্তু তখন আর রাজনৈতিক দলগুলো কিছু যাতে বলতে না পারে। সে এখন সেটা কি হইতে পারে সেটা আমি অনিশ্চিত, হয়তো দুই রকমই হতে পারে। একটা হইতে পারে যে নির্বাচনের দিন গণভোট রাখলো, গণভোটটা তো রাখলো যেটা এনসিপিরও চাওয়া, আর জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারটা ওইটার ক্ষেত্রে আবার সরকার হয়তো বলে দিতে পারে যে ঠিক আছে, এটার তো গণভোট রায় দিল, এটা বাস্তবায়ন প্রক্রিয়াটা সংসদ করবে।
এইভাবে একটা একটা আলোচনা আছে যে উচ্চকক্ষে পিআর এবং নির্বাচনের দিন জাতীয় নির্বাচনের দিনে গণভোট, এটি দিয়ে একটা আলোচনা মানে একটা সমঝোতা করার চেষ্টা হচ্ছে ভেতরে একটা সমঝোতা হচ্ছে। কিন্তু আমি এখানে কিন্তু এই যে সংলাপ আলোচনা এগুলির মধ্য দিয়ে বিএনপি কিন্তু একটু তাদেরকে একটু বেকায়দে ফেলারও একটা চেষ্টা। কারণ জামাত কিন্তু একটা অংশ পড়তে পড়তে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু খুব সিরিয়াস, আমাদের মাথার মধ্যে নির্বাচন নেই, আগে হচ্ছে রাষ্ট্র গঠন, সংবিধান পরিবর্তন, এই সমস্ত করতে হবে। কিন্তু প্রতিটা গণমাধ্যমে যে রিপোর্ট আসছে তাতে দেখা যাচ্ছে যে আরও 2-2.5 মাস 3 মাস আগের থেকে ডোর টু ডোর মুভ করতেছে তারা জাতীয় নির্বাচনের জন্য। তাদের প্রাথমিক তালিকা আর এটা চূড়ান্ত তালিকা তো একই, এটা ক্যাডার ভিত্তিক দলের আজকে যাকে দেবে প্রার্থী 10 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরেও সেই থাকবে। তো তাদের সমস্ত জায়গায় প্রার্থী চূড়ান্ত। ঢাকার বাইরে রাজনীতি একদম অন্যরকম, একদমই অন্যরকম। সেখানে কোনো এই যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছে যে মানুষ কি গণভোট, জুলাই সনদ এগুলি কিছু বোঝে? আসলে বোঝে না। জামাত কিন্তু আসলে পুরো নির্বাচনের কাজটাই করতেছে, কিন্তু বিএনপিকে ব্যস্ত রাখছে এই যে জুলাই সনদ, গণভোট, এই সমস্তগুলির মধ্য দিয়ে বিএনপি ব্যস্ত রেখেছে এইটা নিয়ে। আমি একটু রুমিন ফানা আপনাকে, আপনি প্রতিদিনই নির্বাচনী জনসভা করছেন, আমরা দেখছি আপনি করছেন সারা দেশের মধ্যে। ঢাকার যদি বাইরে বলে নির্বাচনী জনসভা বা নির্বাচনী কার্যক্রম তো শুরু হয়ে গেছে, এরই মধ্যে কিন্তু অনেকগুলো আবার আশঙ্কাজনক ঘটনা ঘটে। চিটাগাংয়ে আমরা দেখেছি একটা ঘটনা ঘটলো। সব কিছু মিলে নির্বাচন যত কাছে আসবে, আপনার রাজনীতিবিদ হিসেবে বা নির্বাচন করবেন এমন একজন মানুষ হিসেবে আপনার কাছে কতটা আশঙ্কাই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই ধরনের সহিংসতা নিয়ে? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিঃসন্দেহে নাজুক। এটা নির্বাচন সামনে আসছে বলে নয়, এটি গত 14 মাসে যদি আপনি মাইনাস সরকার কোনো বিষয় পেয়ে থাকে, আমি জিরোও দিব না, মাইনাস, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করা। এবং আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমাদের উপদেষ্টাদের ব্যর্থতার মধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার ব্যাপারে মোটামুটি জাতীয় ঐক্যমত আছে, পুরো বাংলাদেশে 18 কোটি মানুষের ঐক্যমত আছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নাই। ওনাকে যে চেঞ্জ করবো, ওনাকে সরানোরও দরকার নেই। ওনার ব্যাপারে যদি প্রধান উপদেষ্টার ভীষণ রকম কোনো সফট কর্নার থেকে থাকে, ওনাকে অন্য কোনো মানে ইয়ে দেওয়া যায়, মন্ত্রণালয় দেওয়া যায়। উনি তো বিএনপির লোক বলা হচ্ছিল, যে বিএনপি তার নাম সাজেস্ট করেছে। উনি বিএনপির লোক হতে পারেন, কিন্তু তাতে তো আসলে ওনার অযোগ্যতা পূরণ হয় না। বিএনপিতে কি একটাও অযোগ্য লোক নাই? তা তো না নিশ্চয়ই, তাই না? এত বড় একটা দল, এত বড় দলের পছন্দের মধ্যে অযোগ্য লোকও তো থাকতে পারেন, এবং ওনার অযোগ্যতা উনি প্রমাণ করেছেন। হয়তো আগে উনি মন্ত্রণালয় চালাননি বলে আমরা বুঝি নাই যে উনি এত অযোগ্য, তো ওনাকে অন্য একটা মন্ত্রণালয় তো দেয়াই যায়, তাই না? কিন্তু ওনাকে সেই স্বরাষ্ট্রতেই রাখা হচ্ছে। এটা এক ধরনের জেদাজেদি, এটা এক ধরনের মানুষকে তাচ্ছিল্য করা, যে এই দেশের মানুষ মরলো, বাঁচলো, নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল, মবের সহিংসতায় মরলো, নাকি রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়ে স্ট্যাবড হলো, এতে সরকারের কিছু যায় আসে না। এই যে এক ধরনের মানে নির্লিপ্ততা, এটা মানুষকে অবহেলা করবার শামিল। এটা একটা সরকারের কাছ থেকে, হ্যাঁ হতে পারে অনির্বাচিত সরকার, হতে পারে যে সরকার একটা নির্দিষ্ট সময় পরেই চলে যাবে, এই সরকার কোনোদিন নির্বাচন করবে না, হতেই পারে। কিন্তু তারপরেও যেহেতু আমরা রাষ্ট্রের লক্ষ কোটি টাকা দিয়ে সরকারটিকে পুষছি, সো এই সরকারটির ন্যূনতম জবাবদিহিতা থাকা দরকার। এবং এই সরকারটি বাংলাদেশের মানুষের টাকায় যাদের বেতন ভাতা হয় এবং নানান রকম সুযোগ সুবিধাও হয়, বাংলাদেশের মানুষের এই যে তাদেরকে অনিরাপদ রাখা এবং নির্বাচনকে ঘিরে সার্টেনলি এই উপদেশটাকে দিয়ে যদি আপনি নির্বাচন পার করতে যান, আপনার সত্যিই বেগ পেতে হবে। এবং এটা তো কেবলমাত্র বিএনপি বা বিএনপির সঙ্গে বিএনপির আরেক গ্রুপের পাল্টাপাল্টির ব্যাপার নয়, এখানে আওয়ামী লীগের একটা বিরাট ইনভেস্টমেন্ট থাকবে এই নির্বাচনটিকে নানানভাবে একটা কেওটিক নির্বাচন দেখানোর জন্য। সো সেটা তারা করবে। একই সঙ্গে নানান ভেস্টেড কোয়ার্টার আছে যারা চাইছে যে নির্বাচনটি যাতে বানচাল হয়ে যায়। শুধু আওয়ামী লীগ না, আরও ভেস্টেড কোয়ার্টার আছে। এবং বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য দেশের বাইরে থেকে ইউটিউবাররা তো আছেনই। সো সকল কিছু মিলিয়ে পরিস্থিতি খুব ভালো মনে হয়। আচ্ছা, এই বিষয়ে কথা বলবো। দুজন দর্শক আছে, একটা ফোনটা নিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, জি আপনার নামটি বলে প্রস্তুতি করেন। আমি রবিউল বলতেছিলাম কুষ্টিয়া কুমারখালী থেকে। জি রবিউল সাহেব বলেন। এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই, তাহলে এই যে দেশে 15 মাসে হাজার হাজার মানুষ হত্যা করা হলো, এর দায় কার? আর আপনার যদি 5টা সন্তান থাকে, সেই 5টা সন্তানের ভিতরে যদি 2টা খারাপ হয়ে যায়,
আপনি কি ওই 5 সন্তানের ভিতরে আপনার সম্পদ থেকে 2টাকে হচ্ছে কি বাদ দিয়ে দিবেন? যদি বাদ দিয়ে দেন, ওই সন্তান তো আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে। আপনি নিজে সন্তান, সম্পদ না দেওয়ার কারণে বিদ্রোহ করবে। জি। ওই বিদ্রোহ করাটা ঠিক না আপনি তাকে সম্পদ থেকে বঞ্চিত করলেন সেটা ঠিক? জি, ধন্যবাদ। এবং আপনার প্রশ্ন আমি- বুঝতে পেরেছি। আরেকজন দর্শক আছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার নামটি বলে প্রশ্ন করেন। আমি আব্দুল ওহাব মন্ডল রাজবাড়ী থেকে বলছিলাম। জি, বলেন। আমার প্রশ্ন যে আসিফ মাহমুদ ভুইয়ার কাছে, যিনি জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন, উনি যে ঢাকার 10 নম্বর আসনে প্রতিযোগিতা করতেছেন, সেখানে বিএনপি অবশ্য ফাঁকা রাখছে। উনি যে এই জুলাই আন্দোলনের একক নির্বাচন করবেন এবং এখনো সে মন্ত্রিপরিষদে আছে, এই অবস্থায় সে যে নির্বাচন করবে, এটা কি প্রশ্নবিদ্ধ হবে না? জি, ধন্যবাদ। আর আলোচনা যাবার আগে আরেকজন দর্শক একটা ফোনটা নিয়ে নি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি মনির হায়দার বলছিলাম। জি, বলেন। আমার দুজন আলোচকের কাছে প্রশ্ন, জামাতে ইসলামের জন্ম থেকে লাস্ট 15 মাস যে সুযোগ সুবিধা পেয়েছে তারা আগে কখনোই পায় নাই, অতএব তারা এই সুযোগ সুবিধা রেখে কখনোই নির্বাচনের দিকে যাবে না। দ্বিতীয় প্রশ্ন, এটার সাথে বিএনপি নির্বাচনের বাইরে থাকবে না, কারণ তারা 16 বছর তারা একটা রাজনৈতিক দল, তাদের 16 বছরে কোনো ভোট করতে পারে না, অতএব তারা নির্বাচনে আসবেই। তৃতীয় প্রশ্নটা হয়েছে, এই বর্তমান সরকারের কোনো একটা অ্যাবিলিটি আছে কিংবা মেরুদণ্ড আছে বোঝা যাচ্ছে না। অতএব আমার প্রশ্নটা হয়েছে এই জায়গায়, এখানে কি তৃতীয় শক্তি আসার কোনো সম্ভাবনা দেখতেছে কিনা আলোচকেরা? জি, ধন্যবাদ। সম্ভাবনা হচ্ছে আশঙ্কা বেশি করছে মানুষ। আমরা যাব, আমি একটু মোস্তাফিজ আপনার কাছে আসতে, আপনি কি কোনো উত্তর দিবেন কিনা দর্শকের? আচ্ছা, আমি একটু তাহলে একটু জুলাই সনদ নিয়ে আলোচনা করি। একদিকে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার এলাকায় বক্তব্য দিয়েছেন। তিনি যেটি বলেছেন যে আজকে যত সংকট দেখছেন এগুলো সব তৈরি করা, এগুলো নাটক। তিনি বলছেন এগুলো নাটক। অন্যদিকে এই আমরা গণভোট নিয়ে যতই কথা বলি না কেন, আপনি কিন্তু 11 তারিখে কিন্তু জামাত ইসলাম 8 দলীয় যে ইসলামী জোটগুলো আছে তারা কিন্তু কর্মসূচি দিয়েছে, এবং বিএনপিও কিন্তু কর্মসূচি দিয়ে 7 নভেম্বর তারা যে করলো, সমাবেশ করলো, সেখানে কিন্তু একদম তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। এই ব্যাপারটা নিয়ে রাজনৈতিক যে মানে এক ধরনের দ্বন্দ্ব, সেটি নির্বাচনকে কতটা মানে সংকটে ফেলতে পারে আশঙ্কা যে অনেকে করছেন। নির্বাচনে তো সংকট পড়ে গেছে সংকটে, কারণ 3 মাস গুনে গুনে 3 মাস প্লাস কিছু সময় আছে। এই সময়ের মধ্যে যদি গণভোট, এই সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন, এগুলি এটা খুব পিকুলিয়ার ব্যাপার। এইভাবে আয়োজন করে তাহলে দক্ষিণ প্লাজাতে এই সনদ স্বাক্ষরের অর্থটা কি? সনদ স্বাক্ষর যখন হলো, রাজনৈতিক দল কমিটেড যে তুমি তোমার কাছে যখন আইনের মানে সুযোগ আসবে তখন তুমি এটা করবা, বাস্তবায়ন করবা, তাই তো? সেই জন্যই তো স্বাক্ষর করলো। তো স্বাক্ষর কারা করলো? শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম করলো তারাই তো, তাই না? তাহলে স্বাক্ষর করলো, তাহলে আবার এরাই যদি বলে যে বাস্তবায়ন করতে হবে, তাহলে স্বাক্ষর করার দরকার কী ছিল? তাহলে ওই কমিশন সোজা রিপোর্টটা পাঠাই দিত সরকারের কাছে, সরকার বাস্তবায়ন করে দিত। তা রাজনৈতিক দলে স্বাক্ষর করার দরকার কী ছিল? এটা তো আপনি কি জোর করে আপনি মানে বিয়ে পড়াবেন নাকি? এটাকে মনে হচ্ছে যেন না বিশ্বাস নেই, পালায় যেতে পারে, সুতরাং বিয়ে পড়াই দিলাম। এটা তো একটা রাজনৈতিক দলগুলোকে তো একটা খেলো বানায় ফেললো। তাদের কাছে মানে তারা হলো আসামি। তারা মানে মনে হচ্ছে যেন কমিশন, এমন একটা কমিশন করলো, প্রতিদিন হাজিরা দিচ্ছে রাজনৈতিক দলগুলো আসামির একটা বেশ ধরে, যে আমরা অপরাধী, আমরা অপরাধ করছি, আচ্ছা ঠিক আছে আপনারা বলেন, শোনেন। এইটা তো মানে খুব ফানি গেম হয়ে গেল। তা বিএনপির আসলে যেটা দরকার ছিল অনেক আগেই বের হয়ে আসার দরকার ছিল, এই গেমের মধ্যে ঢোকা উচিত হয়নি। ঢুকে পরে হয়তো এখন তারা রিয়েলাইজ করতেছে যে এটা তো বাস্তব। মানে বিএনপির আসলে হয়েছে কি, মানে তারা এই নির্বাচনের ব্যাপারে এত বেশি উদ্গ্রীব ছিল যে অনেক কিছুই তারা হজম করছে, হজম করে করে দেখতেছে যে আরে এটা তো বদ হজমে রূপান্তরিত হচ্ছে। এখন তারা রিভোল্ট করতেছে, এখন বলতেছে কিসের গণভোট, কিসের জুলাই সনদ। এটা তো আমি বারবার বলতেছিলাম, এই সরকারের একটাই সংস্কার, সেটা হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরায় নিয়ে আসা। আর এই সরকারের অধীনে একটা নিউট্রাল নির্বাচন করা, যেমন শাহাবুদ্দিনের অধীনে প্রথম যে নির্বাচনটা, সেটা তো আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়নি। ওই রকম একটা নির্বাচন করে এর পরের নির্বাচনগুলো যাতে ইয়ে করা,
মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ওই ব্যবস্থাটাই হলো একমাত্র সংস্কার। কারণ ওইটার ব্যাপারে কিছু চেঞ্জ আসতে পারে, যে ইমিডিয়েট পাস্ট বিচারপতি থাকবেন, কেয়ারটেকার চিফ, নাকি অন্য কেউ থাকবে, এইটা নিয়েই আলাপ আলোচনা করি। তা নাহলে এমন জাল বিছাইলো, এখন আর জাল গোটাইতে পারছে না। রবিন ফারহানা, রাজনীতিতে আমরা যখন এই বিষয়গুলোর কথা বলি, এই যে গণভোট, জুলাই সনদ, রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব, সেখানে আবার রাজনৈতিক দলগুলো আবার নমিশন দিয়ে দিচ্ছে এবং দেশে এক ধরনের নির্বাচনী আবহতরা তৈরি করেছে। আমি যে এই যে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব কিংবা এই যে জুলাই সনদ নিয়ে আলোচনা বা গণভোট নিয়ে আলোচনা এবং মাঠের পরিস্থিতি আসলে কীরকম, দুইটা কি আলাদা? মানে সাধারণ মানুষ কি ভোট নাকি এই সনদ নিয়ে চিহ্নিত? এখন আমি যদি বলি তাহলে বলা হবে যে আমি আমার দলের বক্তব্যের কারণে এরকম বক্তব্য দিচ্ছি। বিষয়টা তা না। আপনারাও নিশ্চয়ই সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, আত্মীয় স্বজনের সঙ্গে কথা হয়, বন্ধু বান্ধবের সঙ্গে কথা হয়। আপনারা বলেন তো, দেশের সাধারণ মানুষ কি সত্যি ভোটের জন্য উদ্গ্রীব হয়ে নাই? কারণ এই সরকারটি যেভাবে আমাদের এক্সপেকটেশন ছিল সেটা তো এখন বাদই দিলাম। একটা মিনিমাম নর্মালসি বজায় রেখে ডে টু ডে অ্যাক্টিভিটিগুলো যদি তারা স্বাভাবিকভাবে চালাতে পারত, তাহলেও কিন্তু মানুষ এত অস্থির হয়ে যেত না। আপনি দেখুন, একটার পর একটা গার্মেন্টস বন্ধ হচ্ছে। বিজিএমইএ কিছুদিন আগে রিপোর্ট দিয়েছে যে কতগুলো গার্মেন্টস বন্ধ হয়েছে, কত হাজার হাজার পোশাক কর্মী কাজ হারিয়েছেন। আইএমএফ বলছে তারা নির্বাচিত সরকার ছাড়া আর ঋণের কিস্তি ছাড় করবে না। বিনিয়োগ বন্ধ হয়ে আছে, আনস্টেবল অবস্থা। একই সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে তো কিছুক্ষণ আগে আমরা কথা বললাম। সো সকল কিছু যদি আপনি বিবেচনায় নেন, আপনি দেখবেন যে বাংলাদেশে অল্প কিছু মানুষ ছাড়া সাধারণ মানুষ খুব খুব কষ্টের মধ্যে আছে। এবং এই অল্প কিছু মানুষের মধ্যে একজন দর্শক আমাদের ফোন করেছিলেন, তিনি বলছিলেন যে 53 বছরে জামাতে ইসলাম কখনো এত ভালো সময় পার করে নাই এবং সরকারের এত কাছাকাছি থেকে, ক্ষমতার এত কাছাকাছি থেকে দিন পার করা স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামের ঘটে নাই, কিন্তু এখন সেটি হচ্ছে। সো আপনি চিন্তা করেন তো, তারা তো চাইবেই কখনো গণভোটের ইস্যুকে সামনে এনে, কখনো পিআর পদ্ধতিতে নির্বাচনের ইস্যুকে সামনে এনে, কখনো জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুকে সামনে এনে ভোটটাকে যত দেরিতে পেছানো সম্ভব তারা সেটা করবার চেষ্টা করবে। এবং ইন দ্য মিন টাইম তারা যেটা করবে, তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং সরকারি সুযোগ সুবিধা নিয়ে তারা বিএনপি সহ যেই অন্য আদার পলিটিক্যাল পার্টিসগুলো আছে তাদেরকে মেলাইন করার চেষ্টা করবে। এবং আপনি ইতিমধ্যে দেখেছেন যে জামাত কেবলমাত্র যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাইছে তাই নয়, তারা জাতীয় পার্টিরও নিষেধাজ্ঞা চাইছে। অর্থাৎ তারা অ্যাটলিস্ট সংসদে সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে যাতে তাদের অবস্থান এনশিওর্ড থাকে সেইটা করবার চেষ্টা করছে। সেটা করতে গিয়ে যা যা করা সম্ভব, যা যা করা দরকার সবই তারা করছে। মুস্তাফিজ, আপনাকে জানতে চাইব, অনেকেই 13 তারিখ নিয়ে প্রশ্ন করেছেন এবং 13ই নভেম্বর নিয়ে একটু চিন্তিত। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা ঢাকায়, এবং এটি নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো কথা বলছে, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন, এর জন্য বেশি বেশি আলোচনায় আসছে। এটি নিয়ে যদি বলেন যে আসলে আপনার কি আর কোনো আশঙ্কা হয় কিনা? না, আমার কাছে তেমন আশঙ্কা হয় না। তবে আওয়ামী লীগ তার শক্তি প্রদর্শনের চেষ্টা করবে। যেটা দেখলাম আজকে 25 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 1 লক্ষ গ্যাস বেলুন দিয়ে তারা প্রতিবাদ করবে। আমি আবার মানে ভাবছিলাম যে প্রতিবাদের যদি এই ধরনটা হয়, এটা ব্যতিক্রমী, এটা মানে এটাকে ইগনোর করা উচিত। এই প্রতিবাদটা করার একটা অধিকার তো থাকেই, কারণ এটা তো রাজনৈতিক দল, তারা করবে। আবার যারা মনে করে যে সত্যি সত্যি মানে সে গণহত্যারে, তারও একটা প্রতিবাদের একটা গণতান্ত্রিক ভাষা থাকা উচিত। তো সেই হিসাবে যদি আওয়ামী লীগ ভাঙচুর করে, জ্বালাও পোড়াও করে, তাহলে এটা আরও আওয়ামী লীগের জন্য ডিফিকাল্ট সিচুয়েশনে যাবে। যদি সেই অর্থে যদি তারা বেলুন মানে আকাশে উড়ায় দিয়ে যদি প্রতিবাদ করে, তো এটা আমার মনে হয় যে খুব একটা হার্মফুল না। তবে যেটা হচ্ছে কি, আপনি আপনার নিজের শাসন ব্যবস্থাটা, নিজের অবস্থানটা যত আস্তে আস্তে নষ্ট করতেছেন, তত কিন্তু আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং মানুষ কিন্তু এখন ভাবছে যে আগেই তো ভালো ছিলাম। এই যে চিন্তাটা কেন আসলো আপনার ব্যর্থতার কারণে। আপনি কিন্তু এই সুযোগগুলো করে দিচ্ছেন। দেখেন, এখন মাঠে একটা উৎসবমুখর নির্বাচন হওয়ার কথা। আমরা কি আলোচনা করলাম এতক্ষণ ধরে? শুরু থেকে নির্বাচন কি হবে না,
কখন গণভোট হবে, কখন পিআর হবে, নিম্নকক্ষে হবে নাকি উচ্চকক্ষে হবে, কেমনে হবে, এগুলি সব ভাবনাই তো নির্বাচিত পার্লামেন্টের হওয়ার কথা। নির্বাচনটা আমি সুন্দর একটা করব, উৎসবমুখর, কিন্তু তার মধ্যে আছে হার্ড মানে রাস্তার কর্মসূচি দিচ্ছে জামাতে ইসলাম। তো বিএনপি তো এক সময় তারাও তো বলবে যাচ্ছে রাস্তার কর্মসূচি তো ভালোই, তাহলে আমরাও নামি, তখন কি দাঁড়াবে? কোথায় ইলেকশন? তাহলে এই অবস্থার যদি আপনি তৈরি করেন, তাহলে তো ওই যে সবাই বলবে আগেই তো ভালো ছিলাম, তখন ওই যে বেলুন যখন উড়বে তখন বলবে যে না ঠিক আছে আরও বেশি করে উড়া বেলুন, সেটাই বলবে। রুমিন ফারহান, আপনাকে যদি জিজ্ঞেস করি যে আজকের মধ্যে হঠাৎ করে গতকাল থেকে বিভিন্ন জায়গায় ডিসি পরিবর্তন শুরু হয়েছে প্রশাসনে, আজকে পর্যন্ত যদি দেখুন 29 জন ডিসি পরিবর্তন হয়েছে সব কিছু মিলে। লেভেল প্লেইং ফিল্ড একটা তৈরি করার একটা চেষ্টা হচ্ছে, এবং এটা প্রধান উপদেষ্টা নিজে বলেছিলেন যে তিনি নিজে এটা তদারকি করবেন একটা ফিটনেস থেকে। এই ব্যাপারটা এই যে মাঠে নির্বাচনে প্রচারণার আগে লেভেল প্লেইং ফিল্ড, এটা আসলে কতটা হেল্প করবে এই যে ডিসি পরিবর্তন? ডিসি পরিবর্তন একটা উদ্যোগ, অনেকগুলো উদ্যোগের একটা উদ্যোগ, কিন্তু একটা নির্বাচনটা তো আসলে বেশ অনেকগুলো পক্ষ থাকে, সরকার থাকে, নির্বাচন কমিশন থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, পলিটিক্যাল পার্টিগুলো থাকে, এবং তাদের নেতাকর্মী সমর্থক ভোটাররা থাকে। সো এত বড় একটা কর্মযজ্ঞে এটা একটা স্টেপ, হয়তো প্রধান উপদেষ্টা নিজের তত্ত্বাবধানে ডিসি 29টা জেলায় পরিবর্তন করেছেন, কিন্তু অন্যান্য পক্ষগুলো যদি সার্বিকভাবে সহযোগিতা না করে একটি ভালো নির্বাচনকে সামনে রেখে, তাহলে একমাত্র ডিসি পরিবর্তন দিয়ে বা এসপি পরিবর্তন করে খুব ভালো নির্বাচন হবে না। ডিসি পরিবর্তন মানে কি, এক জেলার ডিসি অন্য জেলায় যাচ্ছেন, অন্য জেলার ডিসি আরেকটা জেলায় যাচ্ছেন, মানে আমরা তো নতুন করে ডিসি নিয়োগ দিচ্ছি না। অন্য পক্ষগুলো আমি যেটা বললাম যে রাজনৈতিক দল, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশন, ভোটাররা, দলের কর্মী সমর্থকরা, এই বিরাট কর্মযজ্ঞে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন একটা পার্ট। সো এই পার্টের পরিবর্তন হয়তো প্রধান উপদেষ্টা নিজের তত্ত্বাবধানে রেখে করছেন, কিন্তু আমি আবারও সে আগের কথায় ফিরে যাই। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখন আমরা যতটুকু সক্রিয় দেখছি, ততটুকু সক্রিয়তা দিয়ে কিন্তু একটা ভালো নির্বাচন আমরা আশা করতে পারি না। আমরা একই সঙ্গে নির্বাচন কমিশন এবার বলেছে যে তারা তাদের নিজস্ব জনবল দিয়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করবে। সো এতগুলো ভোট কেন্দ্রে একসাথে যখন ভোট হবে সারা দেশে 42,000-এর উপরে ভোট কেন্দ্র, সো তখন ডেফিনেটলি এক রকমের ভয় বা শঙ্কা তো থেকেই যায় যে কীরকম হতে যাচ্ছে নির্বাচন। সো সকল কিছু মিলিয়ে ডিসি পরিবর্তন একটা সিদ্ধান্ত, কিন্তু বাকি সকল কিছু যদি একসঙ্গে না সঠিক পথে যায় তাহলে আমরা ভালো নির্বাচন আশা করতে পারবো না। একদম একটু সময় আছে মুস্তাফিজ, আপনাকে জিজ্ঞেস করি, নির্বাচন কমিশনের সামনে আম জনতার দলের যে প্রধান তারেক রহমান তিনি বসে আছেন, তিনি প্রায় কত ঘন্টা দেখলাম 200 কত ঘন্টা তিনি অনশন করছেন নিবন্ধনের জন্য, এবং এরই মধ্যে কিন্তু আরো অনেকগুলো দল সেখানে নিবন্ধনের জন্য অনশন শুরু করছে, এবং এটি হঠাৎ করে আলোচনায় চলে এসছে। আপনি এটা কিভাবে দেখছেন? এটা গুবলেট পাকায় ফেলছে আসলে নির্বাচন কমিশন। যখন ডেস্টিনি রফিকুল আমিনের জনগণ পার্টি কি একটা দিল, কেউ কেউ বলতেছে এটা নাকি 2 কোটি টাকার বিনিময়ে, তখনই কিন্তু এটা হয়ে গেছে। তাহলে আর অন্যদেরকে বাদ দিয়ে লাভ কি? সবারই নিবন্ধন দিয়ে দিক, নিবন্ধন দিলে সমস্যা কি? দিক, আইনের মধ্যেই তো নির্বাচনটা হবে, যারা করবে সবাইকে দিয়ে দিক। এটাকে আমার মনে হয় যে উন্মুক্ত করে দেওয়া উচিত, যারাই আবেদন করবে তারাই মানে তাদেরকে নিবন্ধন দিক, অসুবিধা কি আছে? আমি তো কোনো ক্ষতি দেখি না। আমি দীপু ভাইয়ের সাথে একদম একমত। আমার বাবা যখন রাজনীতি করতেন তিনি বলতেন আমি নিবন্ধন নিয়ে কোনো রাজনীতি করব না, বিকজ পলিটিক্যাল পার্টির নিবন্ধন প্রক্রিয়াটাই থাকা উচিত। এটা সাধারণত ওই ব্যালটে যাতে অনেক নাম না আসে সেই জন্য এটা করা হয়। হ্যাঁ, সো এইভাবে তো আসলে পলিটিক্যাল বিজনেস, ট্রেড লাইসেন্স, যে সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে না। সময় শেষ, নিশ্চয়ই না, আরো অন্য সময় আলোচনা করব। আজকে সময় শেষ, দুজনকে ধন্যবাদ। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছে, আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।